সকাল সকাল দেখছি তোমার সাজা গোজা শুরু হয়ে গেছে। বলি যাও না তো কোথাও, এত সাজা গোজা করে কি করবে? আমার সাজাগোজা করার ক্ষমতা আছে তাই আমি করি। তুমিও তো সারাদিন চেয়ারের উপরে বসে আছো। তুমি সারাদিনে করেছোটা কি শুনি? আহা রেনু, আমি তো এমনি তোমাকে রাগানোর জন্য বললাম। এমনিতে আমাদের অবস্থা যা আছে, তাতে কি আর ওই ভিখিরিদের মতো রোজ রোজ আমাদের খেটে খেতে হয়? কথায় যখন তুললে তাহলে শুনে নাও। কাল সন্ধ্যায় পাড়ায় যে মেলা হবে তার জন্য মিটিং আছে। সেখানে কিন্তু আমাদের নাম ডুবলে চলবে না। তুমি বলো না আমাকে কি করতে হবে। নাম আমি কিছুতেই ডুবতে দেব না। বেশ ভালো রকমের টাকা ডোনেশন দিতে হবে, যাতে সবাই মাথায় করে রাখে। গ্রামের বড় মানুষ হিসাবে পরিচিতি লাভ করার এটাই সুযোগ। এমন সুযোগ তো আর বারবার আসে না। তা একদম ঠিক কথাই বলেছ। দেব, এবারে ভরিয়ে দেব। অশোক, শুনছিস? দাদা কিছু বলছো? এমন ভান করছে যেন কিছুই শোনেনি। কান তো এদিকেই ছিল এতক্ষণ। বলছি, পাড়ায় যে মেলা হবে তার জন্য কত টাকা দিবি তুই? তুমি তো জানো আমার অবস্থা, সংসার সামলাতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর টাকা দেবো কোত্থেকে বলো? জানি জানি, আর তোমাকে দুঃখের কাঁদুনি গাইতে হবে না। তোমার ছেনালির কান্না এই গ্রামের পশু পাখি সবাই পর্যন্ত জানে। ওরকম ন্যাকা কান্না শুনলে আমার গা একেবারে জ্বালা করে। সারাক্ষণ যদি খেটে মরো তাহলে পয়সা রোজগার করবে কোথা থেকে? তার থেকে বরং একটু দাদার বুদ্ধি নিয়ে চলো, জীবনে উন্নতি করবে। অনেক রাত হলো, এবার তো খেতে চলো। আর কত দেরি করবে? তুমি বুঝতে পারছো না পূজা, হাতে টাকা পয়সা একদম নেই। সামনে মেলাতে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। কেন, তোমার আবার মেলায় চিন্তা কি? আমি তো তোমাকে বলেছি দাদাদের মতো তোমাকে অত দেখাতে হবে না। আহা, সেই জন্য নয়। বাবুর বাড়িতে এতদিন ধরে কাজ করছি, হাড় ভাঙা পরিশ্রমের পরেও শুধু বলে যে টাকা দেবো টাকা দেবো। শেষবার যখন টাকা চাইলাম বলল যে মেলার আগে সব টাকা দিয়ে দেবে, কিন্তু মেলায় এসে গেল তাও এক পয়সাও দেয়নি। এদিকে সংসার চালানোর টাকা নেই। তোমাকে কথা দিয়েছিলাম যে মেলার সময় তোমাকে একটা ভালো শাড়ি কিনে দেব, কিন্তু সেটাও দিতে পারছি না। আহা, তুমি সেটা নিয়ে দুঃখ পেও না। আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি? তুমি চাওনি বলে যে আমি দেব না এমনটা তো কথা নয়। আমি তোমাকে আমার বাড়ির বউ করে এনেছি সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর আমি যদি তোমাকে সুখী না রাখতে পারি সেটা আমার ব্যর্থতা। কে বলেছে নতুন শাড়ি পেলে আর বৌদির মতো সারাক্ষণ মুখে পাউডার ঘষে ঘুরলেই সুখে থাকা যায়? আমাদের গরিব ঘরে সুখে শান্তিতে একটু ডাল ভাত আর ফ্যান খাওয়ার শান্তিই আলাদা। কিন্তু এইভাবে চললে দুদিন পর সেটা আবার জুটবে না। কিছু একটা উপায় করতেই হবে। কি উপায়? কিছু ভাবছো নাকি তুমি? একবার দাদার কাছে যেতে পারলে ভালো হতো। কিন্তু দাদার কাছে গেলে তুমি আরো বেশি অপমানিত হবে। তোমার দাদা এতদিন কোনোদিন আমাদের বিপদে আপদে সাহায্য করেছেন? সারা জীবন তো অপমানই করে গেলেন আমাদের। তুমি খাবার বাড়ো, আমি একটু ঘুরে আসি। খেয়ে নিয়ে তারপর যেতে পারতে না? হ্যাঁ, আমি আসছি। তুমি ততক্ষণ একটু অপেক্ষা করো। মানে দাদা, একটা কথা বলার ছিল। যদিও বড় অসময়ে এসে তোমাকে বিরক্ত করতে হচ্ছে, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এসেই যখন পড়েছিস বলি ফেল, কি বলবি তাড়াতাড়ি বল। ঠাকুরপো, তুমি আর আসার সময় পেলে না? দেখতেই তো পাচ্ছো যে মানুষটা সারা দিনের পর কত কাজ করে রাতে একটু শান্তিতে খেতে বসেছে। হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম আসবো না, কিন্তু না এসেও থাকতে পারলাম না। বলে ফেল তাড়াতাড়ি, কি বলবি? বলছিলাম আমার একটু টাকার দরকার। তার মানে? হ্যাঁ, আমি জানতাম কোনো ধান্দা না থাকলে তুমি এই বাড়িতে পা রাখবে না। না বৌদি, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আসলে সামনে মেলা আসছে, তোমরা তো এত মেলায় চাঁদা দেবে, তাই বলছিলাম আমাকেও যদি কিছু টাকা ধার দাও তাহলে আমি ফিরিয়ে দেব। আসলে বড় অসুবিধার মধ্যে পড়েছি, কারণ যেখানে কাজ করি সেখানে টাকা এখনো পাইনি।
মানে বেশি দিনের জন্য দিতে হবে না, এই অল্প কিছু দিনের জন্য ধার দিলেই হবে। ধার? তুই ধার নিবি? দিতে পারবি তো ধার? হ্যাঁ, শোধ দিতে পারবি তো? আগের বারও তো নিয়েছিলিস, সঠিক সময় দিবি বলে 1 বছর কাটালি। জানতাম তোমার ধান্দা বোঝা বড় দায়। ঠিক আছে, এসেছো যখন খেয়েই যাও ভাই। টাকা পাও না না পাও না পরের কথা, কিন্তু গৃহস্থের ঘরে যখন এসেছো খালি পেটে যেতে নেই। না বৌদি, মানে থাক। দিলি তো ভাতের থালাটা ফেলে। আহা, তুমি ওর ওপরে চিৎকার করো না। এরকম দামি জিনিস হাতে ধরা তো কোনোদিন অভ্যাস নেই না। তার উপর মাংসের গন্ধতে হয়তো মাথাটা একেবারে ঘুরে গিয়েছে। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে ভাত নষ্ট করা যায় না। তোমার হাত থেকে যখন খাবারগুলো নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে, ওখানে বসেই তুমি খাবে। যদি খাবার না খাও তাহলে টাকা ধার পাওয়া তো দূরের কথা, আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না। কি বলছো তুমি কি বৌদি? আমি তো ইচ্ছে করে ফেলে দিইনি। কেন অত অবাক হওয়ার কি আছে? যেমন কুকুর তার সাথে তো তেমনটাই ব্যবহার করা হচ্ছে। তুমি যা করছো ভেবে চিন্তে করছো তো? তোমার কি মনে হয় আমি না ভেবে চিন্তে করেছি? না মানে, তোমার আমার জীবনে এতদিনে এত কষ্ট অশান্তি এসেছে, কিন্তু কোনোদিন তো তুমি বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলনি। আজ হঠাৎ করে বাড়ি ছেড়ে যেতে চাইছো, তাই বলছি। এতদিন যেতে চাইনি কারণ ভেবেছিলাম যে বাবা মার পৈতৃক ভিটেতে অন্তত শেষ টানটুকু আছে, কিন্তু কালকের অপমানের পর আমার সেই ভুল ভেঙে গেছে। আমি তোমাকে মানা করেছিলাম ওখানে যেতে ওরকম ভাবে। দেখো, পরিবার পরিজনের কাছে তো মানুষ বিপদে পড়লেই যায়, আর আমি তো কোনো অপরাধ করিনি। তারা দিতে পারবে না সাধারণভাবে বলে দিলেই পারতো। আমাকে শেষ পর্যন্ত কিনা মাটিতে জুতোর উপর ইচ্ছে করে ফেলে দেওয়া খাবার খেতে বলল। দুঃখ পেও না গো, দেখবে এই লড়াইয়ে আমরা একদিন জিতবই। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে এই রোজকার অপমান আমার সহ্যের সীমা পার করে গেছে। নিজের ভিটে মাটি আঁকড়ে পড়ে থেকে শুধু অপমানিত হবার কোনো মানে হয় না আমার কাছে। তাছাড়া এই গ্রামে কেউ মেহনতের দাম দিতে জানে না। চলো তোমার মায়ের কাছে যাই, ওই বাড়িটাও তো আমাদের একটা বাড়ি, সেখানে মাথা উঁচু করে খেটে খেয়ে বেঁচে থাকবো। দেখো, তুমি এতদিন যা বলেছো আমি কোনোদিন কোনো কথা অবমাননা করিনি, আজকেও করবো না। তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। চলো যাই। বলি, কি হলো বুড়ি? দুপুরবেলায় না খেয়ে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি না খেয়ে? বাইরে বেরাও। কি হয়েছে বাবা, এরকম চেঁচামেচি করছিস কেন? তা নয় তো কি, পুজো করব তোমাকে। বলি যে এত চারিদিকে ফুলকপির চাষ করেছো, সব জমিটা কার? জমিটা তো তোমার বাবার নয়, তাই না? এরকম কথা বলিস না বাবা। এই জমিটুকু আমার ভরসা বুড়ো বয়সে। এটুকু না থাকলে আমি কোথায় যাব, কি করব বল? ওসব আমার জানবার কথা নয়। যেখানে পারো যাও, দরকার হলে উচ্ছন্নে যাও, না হলে বুড়ো হয়েছো মরে যাও তাও ভালো, কিন্তু আমার জমি আমার চাই। পরিষ্কার করে বলে দিচ্ছি, এই শেষবারের মতো জমিটা আমাকে দিতে হবে। তাড়াতাড়ি করে তোমার ফুলকপি তুলে ফেলো, এখানে আমার অনেক কাজ আছে। দয়া কর বাবা, দয়া কর। এখন এত ফুলকপি আমি তুলে কি করব বল? কি হয়েছে মা? একই আমরা এখানে এলাম একটু শান্তিতে থাকবো বলে, আর এখানে অশান্তি। বাহ 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 বাহ, পুরো পরিবার চলে এসেছে দেখছি তোমার কাছে। শুনে নাও, এসে গেছো ভালোই হয়েছে। এই যে অশোকদা, তোমার শাশুড়িকে বলো যে জমিতে সে ফুলকপির চাষ করেছে সেই জমিটা তার নয়, জমিটা আমার। ভালোই ভালোই ছেড়ে দিক, না হলে কিন্তু আমি সব ফুলকপি নষ্ট করে দেব। আমার কথা শোনো, আমরা যখন এসে গেছি আমাদের একটু বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে দাও। তোমার জমি তুমি ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা সব ব্যবস্থা করব। ঠিক আছে, শেষবারের মতো ভরসা করে যাচ্ছি, তবে তাড়াতাড়ি করো, না হলে কিন্তু একটা মস্ত পেঁচাল হয়ে যাবে বলে দিচ্ছি। এই গোপালকে তোমরা চেনো না? হ্যাঁ, মা দেখো, আজ এক ঝুড়ি নিয়ে এসেছি। এইভাবে যদি নিয়ে আসতে পারি তাহলে 4-5 দিনের মধ্যেই সব ফুলকপি খালি হয়ে যাবে।
জমি থেকে তো খালি হয়ে যাবে, কিন্তু এই ফুলকপিগুলো নিয়ে করবি কি বলতো? কেন মা, বাজারে বিক্রি করলে হয় না? তা কি আর হয় না বাবা, কিন্তু বাজারে ফুলকপির দাম যে বড় কম। আর তাছাড়া বড় বড় চাষিরা সব বাজার অধিকার করে বসে আছে। আমরা ছোট মানুষেরা যদি সেখানে সরাসরি বিক্রি করতে যাই তাহলে লাভ হবে না। আমি একটা বুদ্ধি ভেবেছি। কি বুদ্ধি? তোমার মনে পড়ে পূজা, আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল, মা খুব সুন্দর ফুলকপির পিঠা বানিয়ে খাইয়েছিল। হ্যাঁ, আমার মনে আছে বাবা, তুমি খুব পছন্দ করেছিলে। তাহলে তো সেটাই করলে হয়। কাঁচা সবজির যেখানে দাম কম, তখন আমরা রান্না করে বিক্রি করব, আর সুস্বাদু খাবার হলে সবাই পছন্দ করবে এবং কিনবে। বাহ, এটা তো খুব ভালো একটা বুদ্ধি। মা, ওই জিনিস তো তোমার মতো কেউ বানাতে পারে না। তুমি যদি এমন জিনিস বানাও তাহলে নিশ্চিত সবার খুব ভালো লাগবে। হ্যাঁ, ফুলকপি সিদ্ধ করে গুড় দিয়ে মেখে ভাজা পিঠে করে বানানো যায়। তাহলে ওটাই করা হবে। এখানে ভালো গুড় পাওয়া যায় তো? হ্যাঁ, আমাদের গ্রামের রঘুনাথ বাবুদের খুব ভালো খেজুরের গুড় হয়। কিন্তু সে তো আবার গোপালের কাকা। গোপালের কাকা হলে কি হবে? গোপাল তার কাছ থেকে জোর জুলুম করে রস নিয়ে যায়, তারপর দাম দেয় না। তাহলে তো ওই রামনাথ কাকা আমাদের সাহায্য করতে পারে। আমরা তাহলে ওই ব্যবস্থাই করি। ঠিক আছে বাবা, তোমরা যখন এসে গেছো, এখন আমি ভরসা পেয়েছি। তোমরা যেভাবে বলবে আমি ঠিক সেইভাবেই প্রস্তুতি নেব। বুড়ি, তোমাকে মারবো এখানে, লাশ পড়বে খালের ধারে। বলি, মেয়ে জামাই এসেছে বলে সেদিন তো আমাকে ভালোই চমকে সাইড করে দিলে, এখন তোমাকে কে বাঁচাবি? ফুলকপি করলে তাড়াতাড়ি দিয়ে দাও, ভালোই ভালোই। তোর লজ্জা করে না গোপাল? তোর গায়ে কি মানুষের চামড়া নেই নাকি? এই তো ওদের সাথে তোর সব কথা হয়ে গেল, সেই মতো তো আমরা ফুলকপি তুলে তোর জমি খালি করে দিচ্ছি, তারপরেও এসেছিস জোর জুলুম করতে। দেখো, বেশি লেকচার দিও না বুড়ি। কোথায় তোমার মেয়ে জামাই? আসুক দেখি আজকে আমাকে আটকাতে। তারা গেছে অন্য কাজে, তাদের সাথে কথা বলতে আসলে তুই পরে আয়। বুড়ি, তোমাকে পিটি আমি ওপারে পাঠিয়ে দেবো বলে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? দেখা দেখা তুই কি করবি, দেখা। এই দেখো বুড়ি। ও মা গো, মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। আহ! কি বাবা অশোক, এতদিন পর যে এখানে আমাদের গ্রামে এলে, ওইদিকে সব ভালো তো? হ্যাঁ কাকা, সব ভালোই চলছে। শুনলাম তুমি খুব ভালো খেজুরের বাগান করেছো, তাই দেখতে এলাম। কেমন লাগছে সব দেখে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। খেজুরের বাগান সঙ্গে এত ভালো গুড় বানানোর ব্যবস্থা তো আমি এর আগে কোনোদিন দেখিনি। এবারে তুমি বলো তো, তুমি কি বলতে চাও? আমি নিশ্চিত যে তুমি কিছু একটা মতলব নিয়ে এসেছো। দেখো কাকা, আমি পরিষ্কার করে বলি যে আমি সব কিছুই জানি। মানে আমি জানি যে গোপালের সাথে তোমার সম্পর্কটা। ওই চামারের নাম মুখে আনবে না তুমি, ও হচ্ছে আমার মস্ত বড় শত্রু। সেই জন্যই বলছি কাকা, সে যেমন তোমার পিছনে বাঁশ দিচ্ছে, তেমন আমার শাশুড়ি মার পিছনে লেগেছে। সেজন্য আমরা একটা ব্যবস্থা করার কথা ভেবেছি। তার জন্য তোমার থেকে গুড় কিনতে চাই ন্যায্য দাম দিয়ে। তবে প্রথমে একবার একটু ধারে দিতে হবে, তারপর আমাদের ব্যবসা চলতে শুরু করলে তোমার সব টাকা মিটিয়ে দেব। গোপাল আমার নিজের ভাইপো হয়ে আমাকে সম্মান দেয় না, উল্টে আমাকে শোষণ করে, আর তুমি এসেছো আমাকে সম্মান দিয়ে তোমাদের ব্যবসায় নিতে। হ্যাঁ কাকু, তাহলে আপনি রাজি তো? দেখুন, আমরা যদি একজোট না হই তাহলে ওই চামারের বিরুদ্ধে কিছুতেই মোকাবিলা করা যাবে না। ঠিক আছে, আমি রাজি, কিন্তু তোমরা কি করতে চাও? আসলে আমরা ফুলকপির পিঠা বানিয়ে বাজারে বিক্রি করতে চাই। বাহ 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 বাহ, খুব ভালো, আমার পূর্ণ সমর্থন আছে। তোমার যতটা লাগে গুড় আজকে নিয়ে যাও। একে আছিস, এদিকে এসে বাবুকে কতটা গুড় লাগবে দিয়ে দে। মা, এই অবস্থায় তোমার খাটনিটা শরীরে পোষাবে তো? মা, তোমার শরীর ভেঙে পড়বে না তো?
ওই শয়তানের বাচ্চা আমাকে জখম করে গেছে বলে আমি কি বাড়িতে বসে থাকবো নাকি? ওর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এটাই সুযোগ। আর তাছাড়া গ্রামের কবিরাজ তো বলেছেন যে বিশেষ কিছু ক্ষতি হয়নি। আর তুমি তো বুঝতে পারছো যে আমাদের দোকানটা আজকে খোলা খুব জরুরি ছিল। হ্যাঁ, আর তাছাড়া তুমি না থাকলে দোকানটাও আমরা চালাতে পারবো না। আমার কথা ভাবিস না, মেলায় আজ প্রথম দিন, এর মধ্যেই লোক আসতে শুরু করে দিয়েছে। তোরা পিঠেগুলো সাজিয়ে ফেল তাড়াতাড়ি। দাদা, বৌদি, কাকা, কাকিমা সবাই এদিকে দেখে যাও, মেলায় নতুন খাবার এসেছে। শেষ শীতে শ্বশুর বাড়ির ফুলকপির পিঠা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমাদের। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, শেষ হয়ে যাবে। কি নতুন খাবার করেছো মা? এর নাম ফুলকপির পিঠা, বড় সুস্বাদু পিঠা বাবা, খাবে তোমরা? হ্যাঁ তাও দেখি, ভালো লাগলে আবার নেব, রোজ আসবো। হ্যাঁ, এই নাও তোমাদের পিঠা। কেমন লাগছে আপনাদের? আহা, অসাধারণ স্বাদ। এত সুস্বাদু পিঠা হতে পারে আমরা তা কোনোদিন ভাবিনি। আর গুড়টাও খুব সুন্দর। এই শুনছো, ওদেরকে চেনা চেনা মনে হচ্ছে না? আরে আরে দাদা বৌদি, আপনারা এখানে এই অবস্থায়? আরে হ্যাঁ, তাই তো। বড় খিদে পেয়েছে, খেতে দিবি? কেউ খেতে দেয় না আমাদের, বড় খারাপ অবস্থা, শরীরটাও যাচ্ছে না, আর মরে গেলে বেঁচে যেতাম। চলো দাদা, এখানে পাশেই আমাদের শ্বশুর বাড়ি আছে, ওখানে থাকবে, চলো। এসো বৌদি। এ নাও বাবা, আর বসে থেকো না, তোমাদের অনেক পরিশ্রম গেছে। আমাদের ক্ষমা করবেন, আমরা বড় ভুল করে ফেলেছি। অশোক, তুই তো আমার ভাই, আমাকে ক্ষমা করে দে। সব থেকে বড় ভুল তো আমি করেছি। এমন ভুল করেছি, জীবনে টাকা পয়সা বাড়ি জমির অহংকার যে শেষ পর্যন্ত এই সব কিছু এই কয়েকদিনের মধ্যে লুটে পুটে খেয়ে গেল। লোক টাকা ঠকিয়ে নিয়ে গেল, আর আমাদের অহংকারের জন্য আমরা সব হারিয়ে পথে বেরিয়ে পড়লাম। তোমাদের অপমান করেছিলাম হয়তো, সেইভাবেই আজ আমাদের এই শাস্তি হয়েছে। উফ, ভাবতেও লজ্জা করে যে একদিন মাটিতে খাবার ফেলে দিয়ে তোকে খেতে বলেছিলাম আমরা, আর আজকে তোদের খাবার খেয়েই আমাদের পেট ভরছে। হ্যাঁ, তোমরা না থাকলে হয়তো আমরা মরেই যেতাম। আহ দাদা বৌদি, এখানে এসব কথা বলার কোনো মানে হয় না, সেসব অনেক পুরনো হয়ে গেছে, আর আমিও ওইসব কথা মনে রেখে বসে নেই। হ্যাঁ, আমরা নতুন ব্যবসা শুরু করেছি, আর ভালোই হয়েছে। আমাদের গোটা পরিবারটা এখানে এসে গেছে, আমরা এখন সবাই মিলেমিশে ব্যবসা চালাতে পারবো। আর কে বলেছে তোমরা গরিব ভিখারি হয়ে গেছো? আমরাও তো গরিব, আমরা আরো গরিব ছিলাম, কিন্তু এখন একটা রাস্তা খুঁজে আমরা নিজেদের উন্নতি করার চেষ্টা করছি। এখন থেকে তোমরা যদি আমাদের সাথে যোগ দাও, তাহলে আমরা আরো ভালো করে উন্নতি করতে পারবো। আপনারা যদি আমাদের এই সুযোগ দেন, আমরা অবশ্যই এবারে নিজেদের শুধরে নিয়ে সৎ পথে আপনাদের সাহায্য করব। হ্যাঁ, আর কোনোদিন আমরা পুরনো অহংকার মনে আনবো না। বড় ভুল করে ফেলেছি জীবনে। ঠিক, ভুলের কথা অনেক হয়েছে, চলো তাড়াতাড়ি খাবার খেয়ে নিই, না হলে আলু সিদ্ধ আর ঘি দিয়ে ফ্যানে ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু। হ্যাঁ চলো চলো, আজকের বেগুন পোড়াটা মা বিশেষ করে বানিয়েছে, এমন জিনিস খেলে সারা জীবন মনে থাকবে। বাড়িতে অতিথি এসেছে, সেজন্যই তো করেছি রে মা। আর তাছাড়া এখন থেকে আমাদের জীবনে সুখের দিন ফিরে এলো, আমাদের আর কোনো চিন্তা নেই। এ কি গোপালটা, তুমি? তোমার এমন অবস্থা কেন? আর কি বলবো বোন, চিটিংবাজি করতে করতে সীমা পার করে দিয়েছিলাম, তাই লোকের নালিশে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে উত্তম মধ্যম উদুম দিয়েছে আর কি। আমি ওই কারা পথে ছেড়ে দিয়েছি। কি বলছো কি তুমি? কি হয়েছে? এ কি বাবা গোপাল, তোর এরকম অবস্থা?
আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় এ জমিটা আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমার পাপের প্রায়শ্চিত্ত হিসাবে। তোমরা এখানে যা ইচ্ছে করো, ফুলকপি ছাড়াও যদি অন্য কিছু চাষ করতে ইচ্ছে হয় তাই করো, আমার আর কিছু বলবার নেই। অসহায় বুড়ো মানুষের গায়ে হাত তোলার শাস্তি পেয়েছো তো? বলেছিলাম তোমাকে এমন করো না। গোপাল ভাই, জীবন সবাইকে একদিন শিক্ষা দেয়। যেখানেই থেকো ভালো করে থেকো, আর কোনোদিন খারাপ পথে যেও না। না 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 না, আমি আর কোনো দিন খারাপ পথে যাব না, চলি। দেখেছো তো বাবা, মানুষের ক্ষতি করলে কেমন হয়। আচ্ছা তোমরা বলতে পারবে, আমরা যার থেকে পিঠে তৈরির গুড় নিয়েছিলাম সেই রামনাথ বাবুর সাথে গোপালের কি সম্পর্ক? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লোকের পেছনে বেশি হুড়কো দিতে গেলে আমার মতোই খোঁড়া ল্যাংটা মানে ল্যাংড়া হয়ে যাবে তোমরা। তাই বলি সৎভাবে বাঁচো, আমিও এখন সৎভাবেই বাঁচবো। আর আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ।